প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সবার মনে যে ভয়টা ছিল তাই হলো। ঠিক মাগরিবের আজান দেওয়ার সময় ইনসিরার দাদি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। এই ঘটনা শোনার পর সাথে সাথে সবাই হসপিটালে রওনা দিয়ে দিয়েছে। ইব্রাহিম সাহিবাকে এই বাসায় দিয়ে হসপিটালে চলে গেল সবার সাথে। ইনসার সাহিবা তপ্তা খেয়ে বসে আছে। তারা হয়তো প্রস্তুত ছিল এই সংবাদ শোনার জন্য, কিন্তু মন তো মানছে না। আলবি সাহিবার কোলে বসে ফুপিয়ে কাঁদছে। তার দাদি আর ফিরবে না তাদের কাছে। 1 ঘন্টার মধ্যেই হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে মোরাকরা ফিরে আসলো তার মাকে নিয়ে। পুরো এলাকার মানুষ জমা হয়েছে আজ বুরাকের বাসায়। অবাক করার মতো বিষয়, বুরাকের চোখে কোনো পানি নেই। ও একা বাড়ির সবাইকে সামলাচ্ছে। কিছুক্ষণ পর ইরফান আসলো। আজ পুরো বাড়িতে কান্নার শব্দ ভাসছে। উমাইয়ের মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। সে আবার অনাথ হয়ে গেল। সবাই বলল এশার আজানের পরপর জানাজা হয়ে গেলে ভালো হয়। কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। গোসলের পর এশার আজান দিতেই সব পুরুষরা ওনাকে নিয়ে মসজিদে চলে গেলেন। ইনসার সাহিবা সাফিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। দাদির জান ছিল, তার নাতি নাতৃরা। আলবি উমাইয়ের কোলে। রাত 12টায় এখনও কেউ কবরস্থান থেকে ফেরেনি। উমাইর আর সাফি আন্দাজ করতে পারছে না কতটা কষ্ট হচ্ছে বুরাক আর বশিরের। উমাইয়ের চোখের পানি মুছে সাফিয়াকে বলল, যখন এসেছিলাম এই বাসায় আম্মু আব্বু কখনো আমাকে বুঝতে দেয়নি আমি অনাথ। আব্বু চলে যাওয়ায় আম্মু আমাকে জড়িয়ে ধরে বলেছিল সে এখনো বেঁচে আছে, কখনো আমাকে একা করে যাবে না। আর এখন দেখো আম্মুও চলে গেল। সাফিয়া ফুপাতে ফুপাতে বলল, ছোটবেলা থেকে যখন এই বাসায় আসতাম তখন আমার মনে হয়নি এটা আমার ফুপির বাসা, মনে হতো এটা আমার নিজের বাড়ি। কেমন খালি খালি লাগছে ভিতরটা। উমাইয়ের কিছু বলল না। কথা বলার মতো কোনো শব্দ নেই তাদের কাছে। তখনই বাহির থেকে কথা বলার শব্দ আসলো। তার মানে সবাই এসে পড়েছে। কি আজব দুনিয়া, তাই না? কাছের মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেলে তাদের চিরকালের জন্য একা রেখে আসতে হয় সেই অন্ধকার কবরে। এইটাই তো নিয়ম, যা কখনো পরিবর্তন হবে না। উমাইয়ের আলফিকে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে বের হলো। আরফি পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আকাশ দেখে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। মনটি এসেই তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। বসির আর বুরাক চোখ করে চৌকির ওপর বসে আছে। যে বাসায় কারো মৃত্যু হয় সেই বাসায় 3 দিন চুলা চালানো যায় না। তাই ইব্রাহিমের আম্মু তাদের জন্য খাবার বানিয়ে পাঠানোর দায়িত্ব নিয়েছেন। ইব্রাহিম বাসায় গিয়েছে সবার জন্য রাতের খাবার নিয়ে আসতে। ইরফান কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। একজন মানুষ মারা গিয়েছে, এখন চলে গেলে ভালো দেখাবে না। উমাইর গিয়ে বুরাক আর বশিরের জন্য পানি এনে দিল। দুজনের গলা দিয়ে পানিও নামছে না। এক ঢোক খেয়ে বশির চৌকি থেকে নেমে তার ঘরে চলে গেল। বুরাক পানির গ্লাস নিয়ে বসে আছে। উমাইর আলতো করে বুরাকের মাথায় হাত রাখতেই বুরাক মাথা তুলে উমাইয়ের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? তারা ঘুম। ইব্রাহিম খাবার নিয়ে আসলে তাদের জোর করে খাইয়ে দিও। ইনসুকে আরফিকে জোর করে খাইয়ে দিয়েছিল, কিন্তু সাহিবা খাইনি। ভাবি বলো তাকে খাইয়ে দিতে। উমাইর কিছু বলল না। তখনই খুব জোরে খুব বৃষ্টি নেমে আসলো। বুড়া কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে 3 ঢোকে পানি পান করে উমাইয়ের হাতে গ্লাস দিয়ে উঠে দাঁড়ালো। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলল, রাত হয়ে গিয়েছে, আজ রাতটা থেকে যাও। তুমি আরফির সাথে থাকতে পারবে? ইরফান বলল, আঙ্কেল টেনশন নেবেন না,
আমি ফিরে যেতে পারবো। বৃষ্টি পড়ছে ইরফান, আর রাতও খুব বেশি হয়েছে। তখনই আরফি এগিয়ে এসে বলল। আজ রাতটা থেকে যাও ইরফান। ইরফান মাথা নাড়ালো। বুরাক আরফিকে বলল ইরফানকে নিয়ে রুমে যেতে। ইরফান ভাবল আজ রাতেই জিজ্ঞেস করবে ইনসুর কথা আরফিকে। রাত ধীরে ধীরে গভীর হয়ে গেল, কিন্তু বৃষ্টি পরে থামেনি। বাড়ির প্রত্যেকটি ঘরের লাইট জ্বলছে, শুধু উমায়ের ঘরের লাইট অফ, কারণ আলভি আলোয় ঘুমোতে পারে না। ইনসু আলভির ডান পাশে ঘুম। সাহিবা আলবির পাশে চুপচাপ বসে আছে, তার চোখের পানি আজ বাত মানছে না। হঠাৎ ইনসুর ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে দেখি সাহিবা হেলান দিয়ে বসে আছে। ইনসু বলল, আপু ঘুমাওনি? সাহিবা ইনসুর দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যার ঘুমানোর সে ঘুমাচ্ছে, আমাদেরকে এখন ঘুম আসবে? ইনসু কেঁদে দিয়ে বলল, দাদি কেন চলে গেল? নিয়তির খেলা এমনই। ইনসু খাট থেকে নেমে দৌড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দাদির ঘরে বসে বসির, সাফিয়া, উমায়ের আর বুরাক কোরআন শরীফ পড়ছে। ইনসু দরজার দিকে দাঁড়িয়ে তাদের দেখে আবার ঘুরে দাঁড়ালো। বৃষ্টি খুব জোরে পড়ছে। ইনসু ধীর পায়ে হেঁটে গিয়ে আকাশের দিকে তাকালো। হঠাৎ মনে হলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখে ইরফান। ইনসু তাকে দেখে চোখের পানি মুছে বলল, আপনি এত রাতে এইখানে? ইরফান ইনসুর দিকে তাকিয়ে বলল, বৃষ্টির কারণে যেতে পারিনি। ইনসু বলে আবার আকাশের দিকে তাকালো। ইরফানও পকেটে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, মন খারাপ করো না ইনসু, দাদি কষ্ট পাবে। বেশি বেশি দোয়া করো ওনার জন্য। আমি কাঁদতে চাই না, কিন্তু কি করব, আমার মন মানছে না। ভাবো, দাদি তোমার সাথে সবসময় আছে। ভাবতে পারবো না, বেশি ভাবলে আমার মাথা ব্যথা করে। ইরফান কিছু বলতে যাবে তার আগেই আরফি এগিয়ে আস্তে আস্তে বলল, ওষুধ খাওনি তুমি, তাই না? ইরফান আর ইনসু পাশে ফিরে দেখে আরফি এগিয়ে আসছে, হাতে এক গ্লাস পানি। আরফি হেঁটে এসে ইনসুর বরাবর দাঁড়ালো। ইনসু পিলারের সাথে হেলান দিয়ে বলল, ওষুধ খেয়ে কি হবে শুনি? কিছুই না, তোমার অসুস্থতা দূর হবে। আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আরফি একটা লম্বা নিঃশ্বাস ফেলে ইনসুর দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে চোখের ইশারায় বলল নিতে। ইনসু হাত বাড়িয়ে গ্লাস নিল। আরফি পকেট থেকে ওষুধের পাতা বের করে একটা ওষুধ বের করে ইনসুর দিকে এগিয়ে দিয়ে বলল, ওষুধ খেয়ে নাও। ইনসু একটা লম্বা নিঃশ্বাস ফেলে ওষুধ নিচে যাবে তার আগেই ইরফান আরফির হাত থেকে ওষুধটা নিয়ে নিল। ভালো মতো ওষুধটা দেখে বলল, এটা কিসের ঔষধ? আরফি ইরফানের দিকে তাকিয়ে বলল, মাথা ব্যথার। মাথা ব্যথার ওষুধ তখনই খেতে হয় যখন মাথা ব্যথা থাকে। আরফি সত্যি করে বলো, এটা কিসের ওষুধ? আরফি বিরক্ত নিয়ে প্রকুচকে বলল, হোয়াট ডু ইউ মিন? ডক্টর এই ওষুধ দিয়েছে ইনসুকে দুবেলা দেওয়ার জন্য। যেহেতু ঘুমিয়ে থাকার কারণে খেতে পারেনি, তাই এখন দিলাম। ইরফান কিছু বলল না। ওষুধটি ইনসুর দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, খেয়ে নাও। ইনসু ইরফানের হাত থেকে ওষুধটা নিয়ে খেয়ে নিল। আরফি মুচকে এসে ইনসুর হাত থেকে গ্লাসটা নিয়ে ইনসুর গাল ধরে টেনে বলল, কান্না করে দাদিকে আর কষ্ট না দিয়ে গিয়ে ঘুমাও। এখন আর ঘুম আসবে না, আমি বরং কোরআন শরীফ পড়ি গিয়ে। আরফি মুচকে এসে মাথা নাড়ালো। ইনসু দ্রুত হেঁটে তার রুমে গেল। আরফি গ্লাস নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। হঠাৎ ইরফান পেছন থেকে বলে উঠল, মেয়েটার অসুস্থতার সুযোগ নিচ্ছ? আরফি দাঁড়িয়ে গেল। প্রকুচকে পিছনে ফিরে বলল, মানে? ইরফান তাচ্ছিলের হাসি দিয়ে পকেটে হাত রেখে ধীর পায়ে হেঁটে এসে আরফির সামনে দাঁড়িয়ে বলল, ইনসুর স্মৃতি হারিয়ে গিয়েছে, তা আমি জেনে গিয়েছি। তার দুর্বলতার সুযোগ নিও না আরফি। যদি একদিন সব মনে এসে পড়ে, তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। আরফি কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে থেকে ঠোঁটের কোনায় বড় একটা হাসি ফুটিয়ে বলল, আমি এখন শব্দ করে হাসতে চাই না, কারণ মনটা ভীষণ খারাপ। আমি ইনসুর দুর্বলতার সুযোগ নিচ্ছি না, কারণ আমি নিজেই ইনসুর দুর্বলতা। ইরফান ফিক করে হেসে বলল, আমিও হাসতে চাই না,
কিন্তু এত ফানি একটা জোকস শুনলে না হেসে পারলাম না। উপরওয়ালা মাফ করুক আমাকে। তুমি খুব ভালো মানুষ, তাই নিশ্চয়ই মাফ করে দিবে। বলেই আরফি মুচকি এসে ঘুরে চলে গেল। ইরফান ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে সময় কেটে 2 সপ্তাহ পেরিয়ে গেল। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শাফি আর উমায়ের হাত শাশুড়ির জন্য নরম করে রুটি আর গোসলের গরম পানি করে দিতে হয় না। ভাগ্যের কি লীলা খেলা, তাই না? ঠিক 2 দিন আগে সাহিবা জানতে পারল সে মা হতে চলেছে। এই নিউজ শুনে কিছুটা হলেও সবাই স্বাভাবিক হয়ে উঠেছে। আরফি আলবিকে নিয়ে তার স্কুলে গিয়েছে। ছেলেটার বার্ষিক পরীক্ষার 2 মাস পর বুড়াকার বসির ড্রয়িং রুমে বসে কথা বলছে। ইনসু সাহিবার প্রেগন্যান্সির ব্যাপারে জানার পর থেকে সারাদিন সাহিবার সাথে থাকে। সাহিবার যা দরকার বলার সাথে সাথে ইনসু তার সামনে নিয়ে এসে হাজির করে। সাহিবা শুধু হাসে ছোট বোনের কাণ্ড দেখে। ইব্রাহিম প্রতিদিন এসে সাহিবার সাথে দেখা করে যায়। ইব্রাহিমের আম্মু বলেছে সাহিবাকে ফিরে আসতে, কিন্তু সাহিবা বলেছে আরও কিছুদিন পর ফিরবে, তাই আর কেউ জোর করেনি। বুড়াকা বসির বসে কথা বলছে, তখনই বুড়াকের মোবাইলে কল আসলো। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি ইরফান কল করেছে। কিছুটা অবাক হয়ে রিসিভ করে কানে ধরল। হ্যালো ইরফান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাসায় আছেন? হ্যাঁ আছি। কিছু কথা ছিল আপনার সাথে, এখন কি আসতে পারি? নিশ্চয়ই আছো, আমি অপেক্ষা করছি। ওকে স্যার, রাখছি। ঠিক আছে। ইরফান কল কেটে তার পাশে বসা কনস্টেবলের দিকে তাকালো। কনস্টেবল বলল, স্যার, আপনার কি মনে হয় না কিছু গন্ডগোল আছে? অবশ্যই গন্ডগোল আছে। 3 বছর আগের ঘটনা একমাত্র ইস্যু থেকে আমরা জানতে পারবো। তার আগে চেয়ারম্যানের সাথে দেখা করে নিই। তাকে চেয়ারম্যান বললে ভুল হবে, খুনি বলুন, খুনি। ইরফান আর কনস্টেবল গাড়ি থেকে নেমে এগিয়ে গেল চেয়ারম্যানের বাড়ির কাছে। 2 বডিগার্ড দৌড়ে সে ইরফান আর কনস্টেবলের কাছ থেকে পিস্তল নিয়ে নিল। তারা দুজন এগিয়ে গেল বাড়ির ভেতরে। কনস্টেবল বাড়ির চারপাশে চোখ বুলিয়ে ইরফানের কানের কাছে ফিস করে বলল, স্যার, বাড়িটা দেখেছেন? অবৈধ কাজের ফল এইসব। খুব শীঘ্রই ধুলোয় মিশিয়ে দিব, দেখে নিও। তখনই সিঁড়ি বেয়ে একজন বয়স্ক মানুষ নামতে নামতে বলল, ওয়েলকাম ইন্সপেক্টর, ওয়েলকাম, বসো। ইরফান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বসতে আসিনি স্যার, আপনার ইন্টারভিউ নিতে আসলাম। উনি এগিয়ে এসে ইরফানের বরাবর দাঁড়ালেন। পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, ইন্টারভিউ তো বসে নেওয়া যাবে, তাই না? কিছুদিন ধরে কোমর ব্যথা আমার, তাই দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। বলেই উনি গিয়ে সোফায় বসলেন। ইরফান হেসে বলল, আপনি চাইলে আমি ভেঙে দিতে পারি। উনি ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছ? ইরফান এগিয়ে গিয়ে ওনার বরাবর সোফায় বসে পায়ের উপর পা তুলে চারপাশে চোখ বুলিয়ে বলল, তো এত বডিগার্ড, মৃত্যুকে এত ভয়? আমি ভয় পাওয়ার মানুষ না, এখন আমি সেলিব্রিটি, তাই বডিগার্ড নিয়ে ঘুরি। তা তো বটেই, কারণ একটা মুভিতে যে ভিলেন থাকে সেও একজন সেলিব্রিটি রিয়েলে। ভিলেন? আমি তো ভাবলাম আমি হিরো। ইরফান শব্দ করে হাসল। ঘাড় ঘুরিয়ে কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, শুনলে হামিদ, খুনি নাকি হিরো? কনস্টেবল হেসে বলল, আরে স্যার, যেদিন পুরো এলাকাবাসী সামনে ও গুলি খেয়ে মরবে সেদিন বোঝা যাবে সে কে। চেয়ারম্যান রাগে কটমট করছে। ইরফান হাসি থামিয়ে তার দিকে তাকিয়ে বলল, আমি ওয়ার্নিং দিতে এসেছি, আপনাদের চেলা যে নির্বাচনের দিন খুন করেছে তাদের সামনে রাখবেন, কারণ যেদিন আমি প্রমাণ পাবো আপনার চোখের সামনে তাদের মুখ দিয়ে গুলি ভরে দেব। বলেই ইরফান দাঁড়িয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে হেসে বলল, এত বডিগার্ড লেখে লাভ নাই, কারণ আজরাইল যেদিন আসবে তুই ছাড়া আর কেউ তাকে দেখতে পারবে না। বলেই ইরফান ঘুরে হাঁটা ধরল। ইরফান যেতেই চেয়ারম্যান তার এক বডি গার্ডের দিকে তাকিয়ে বলল, এই ছেলের পুরো ডিটেলস আমি চাই, 24 ঘন্টা সময় দিলাম। ইরফান বাহিরে এসে চেয়ারম্যানের বডি গার্ডের কাছ থেকে পিস্তল নিয়ে গাড়িতে গিয়ে বসল। কনস্টেবলও পাশের সিটে বসে বলল, স্যার,
ওয়ার্নিংটা কি ঠিক হলো? আমার তো ভয় করছে। রিল্যাক্স হামিদ, আমি জানি ও এখন আমার ফ্যামিলির ডিটেলস বের করাবে। এটাই অনেক বড় সুযোগ। সে যে একজন জঘন্য মানুষ এইটা প্রমাণ সে নিজে দেবে। এখন কি করবেন? বুরাক স্যারের কাছে যাব, করে সব প্রমাণ জোগাড় করতে হবে আমার কাছে। ইরফান বুরাকের বরাবর বসে আছে। বুরাকের পাশে আরফিও বসে আছে। ইরফান আরফিকে দেখে কিছু বলতে পারছে না। বুরাক ঘড়ি দেখে ইরফানকে বলল, ইরফান 15 মিনিট হয়ে গেল, তুমি চুপ করে বসে আছো। এভরিথিং ইজ ওকে? ইরফান মাথা নাড়িয়ে বলল, ইয়েস স্যার, কিছু জিজ্ঞেস করার ছিল আপনাকে। হ্যাঁ করো। ইরফান আরফির দিকে তাকালো। আরফি পায়ের উপর পা তুলে এক ভ্রু উঁচু করে ইরফানের দিকে তাকিয়ে আছে। বুরাক বিষয়টা বুঝতে পেরে বলল, আরফি আছে বোঝা বলছো না? ইরফান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরফি হেসে তার শার্টের পকেট থেকে একটা ছোট কার্ড বের করে ইরফানের দিকে এগিয়ে দিল। ইরফান ভ্রু কুঁচকে হাত বাড়িয়ে কার্ডটা নিয়ে দেখল। দেখার সাথে সাথে তার চোখ কপালে উঠে গেল। দাঁড়িয়ে আরফির দিকে তাকালো। আরফি একজন এসিপি, শুধু তাই না, ইরফানের থেকে সিনিয়র। ইরফান একটা ঠোক গিলে বলল, সরি স্যার, আমি জানতাম না। ইরফান পুরো কথা শেষ করার আগেই আরফি বলল, স্যার ম্যামকে সাইডে রেখে বসো। ইরফান বসে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, গোপনে কেন রাখলে বিষয়টা? আরফি কার্ডটা নিয়ে পকেটে রেখে বলল, ছিল একটা কারণ, পরে বলবো। এখন কি আমার সামনে বলা যাবে? নিশ্চয়ই। 3 বছর আগে যে মার্ডারটা হয়েছে নির্বাচনের সময়, সেই কেসটা আবারও ওপেন করা হয়েছে। এখন কেসটা আমি হ্যান্ডেল করছি। আমি জানি খুনিকে, শুধু প্রমাণের প্রয়োজন। আর বুরাক স্যার, কমিশনার স্যার থেকে জানতে পেরেছি খুন হতে ইনশিয়া দেখেছে। আমি শুধু জানতে চাই সেদিন কি হয়েছিল, আর ইনশিয়াকে আপনারা কখন পেয়েছেন? বুরাক খাড় ঘুরে চিল্লে ইনসুকে ডাক দিল। ইনসু বুরাকের ডাক শুনে দৌড়ে বাইরে আসলো। এসে দেখি ইরফান, বুরাক আর আরফি বসে আছে। ইনসু এগিয়ে কি বলল, দেখেছো আব্বু? হ্যাঁ বসো, কথা আছে। আরফি ইনসুকে ইশারায় বলল তার পাশে এসে বসতে। ইনসু হেঁটে গিয়ে আরফির পাশে বসলো। সবার চেহারায় সিরিয়াস ভাব দেখে সে বলল, কি হয়েছে তোমাদের সবার? আরফি ইনসুর টান নিচের বাম হাতে মুঠো বন্ধি করে বলল, ইরফান তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, শুধু উত্তর দিবে, কেমন? ইনসু মাথা নাড়িয়ে ইরফানের দিকে তাকালো। ইরফান কিছুক্ষণ আরফি আর ইনসুর হাতের দিকে তাকিয়ে থেকে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। নিজেকে স্বাভাবিক রেখে বলল, ইনশিয়া, একটা কেসের সাথে তুমি জড়িত আছো। 3 বছর আগে তোমার সাথে কি ঘটেছিল আমাকে বলো। ইনসু মুখ লটকিয়ে আরফির দিকে তাকালো। আরফি ইরফানের দিকে তাকিয়ে হাসছে। ইনসু বিরক্ত ভাব নিয়ে বলল, হাসো কেন? আরফি ইনসুর দিকে তাকিয়ে বলল, কোথায় হাসছি? তুমি এখন হাসলে। আচ্ছা সরি, আর হাসবো না। ইনসু আরেকটু আরফির কাছে গিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলা শুরু করলো সেদিনের ঘটনা। ইরফান সব কথা তার মোবাইলে রেকর্ড করে নিল। বলতে বলতে ইনসু কান্না করে উঠল। তার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিন ছিল সেটা। আরফি আলতো করে ইনসুকে বুকের সাথে জড়িয়ে ধরল। ইরফান রেকর্ড অফ করে বলল, তাদের দিলে চিনতে পারবে? ইনসু কিছুক্ষণ ভাবল, চোখ বন্ধ করে ভালো মতো ফেলে বলল, হয়তো চিনবো। আমার পুরোপুরি এই মনে আসছে না তাদের চেহারা। সমস্যা নেই, আমি বাকিটা সামনে নেব। একবার তাদের ধরতে পারলে প্রমাণ পেয়ে যাব, কারণ একমাত্র তারাই জবানবন্দি দিয়ে বলতে পারবে এই কাজ কে করিয়েছে। আরফি পাকা হাসি দিয়ে বলল, ইরফান সে আমার শিকার। ইরফান ভ্রু কুঁচকে বলল, মানে? ওর মৃত্যু আমার হাতে হবে। আরফি ইনসুর দিকে তাকিয়ে আবার বলল, ওর কারণে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এর মাঝে বুরাক বলল, উমায়েরকে আমরা সন্ধ্যার পর পাই পুকুর পাড় থেকে। ইরফান বলল, স্যার, পুরো ঘটনাটা বলুন। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলা শুরু করল, অতীতের অংশ। মন্টি সাহিবা মিলে ড্রয়িং রুম সাজাচ্ছে। উমায়ের আর সাফিয়া মিলে কেকে ডিজাইন করছে। বুরাক পুরো বাড়ি খুঁজে ইনসুকে না পেয়ে ড্রয়িং রুমে আসলো। এইদিকেও ইনসু নেই। উমায়েরকে চিল্লিয়ে ডাকলো। উমায়ের দ্রুত ড্রয়িং রুমে এসে বলল, কি হলো, ডাকছো কেন?
মেয়ে কোথায়? কোথায় আর? তার ঘরে হবে। ঘরে নেই, চাঁদেও নেই, পুরো বাড়িতে খুঁজলাম, পেলাম না। ভালো মতো খুঁজো পুরাক, বাসা ছেড়ে আর কোথায় যাবে? বুরাক বিরক্ত দিয়ে বলল। উমায়ের, আমি খুঁজেছি, ইনসু কোথাও নেই। এর মধ্যে মন্টি বলল। আমি দেখছি হয়তো আশেপাশেই আছে, আপনারা টেনশন নেবেন না। মন্টি দ্রুত বেরিয়ে গেল। পুরো বাড়ির কোনায় কোনায় খুঁজে ড্রয়িং রুমে ফিরে এসে বলল। ইনসু সত্যিই বাসায় নেই? উমায়ের প্রো কুচকে বলল। কি? কিন্তু ও তো ওর ঘরে ছিল। নেই এখনো? এক কাজ করি, আমি বাইরে একবার দেখে আসি। হ্যাঁ মন্টি, দেখে আসো। এমনিতেই নির্বাচন চলছে, পুরো এলাকা নীরব। মন্টি বসির আর বুরাক বাসা থেকে বেরিয়ে গেল ইনসুকে খোঁজার জন্য। উমায়ের থপ করে সোফায় বসে মাথা নিচু করে ফেলল। সাহিবা উমায়ের পাশে বসে বলল। চিন্তা করো না চাচি, কোথায় আর যাবে বলো? পাশে মাঠ আছে, পুকুর পাড় আছে, এইসব জায়গাতেই হবে। উমায়ের মাথা তুলে সাহিবার দিকে তাকিয়ে বলল। তোমার চাচুর রিয়াকশন দেখেছো? তোমাদের কারো একটু কিছু হলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। আর এই মেয়েটা সারাদিন শুধু দুষ্টুমিতে মেতে থাকে। আসুক ফিরে, দুটো থাপ্পড় লাগাবো আজ। সাহিবা মুখ লটকিয়ে বলল। না, আমার বাবুটাকে মারবে না তুমি। হ্যাঁ হ্যাঁ, আরো আদর করো, ব্যাস চড়ে যাবে মাথায়। সাহিবা হেসে উমায়ের কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরল। বুরাকরা ভালো মতো রাস্তাঘাট খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইনসুকে পাচ্ছে না। আজ পুরো এলাকা নীরব, কাউকে দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে গেল তারা। কোথায় গেল মেয়েটা? চিন্তা করো না আব্বু, পেয়ে যাব, আশেপাশেই আছে। বুরাক রাগে গজগজ করতে করতে বলল। উমায়ের ওকে মাঝে মাঝে বকে ভালোই করে। কে বলবে আজ করে বাসা থেকে বের হতে? চাচ্চু রিল্যাক্স, বাচ্চা মানুষ বোঝে কম। চলো একবার পুকুর পাড়ে গিয়ে দেখি। যদি আমি দেখিও পুকুর পাড়ে আছে, খবর করে ছাড়বো। তিনজন মিলে পুকুর পাড়ের দিকে রওনা দিল। চারপাশে অন্ধকার ছেয়ে আছে। পুকুর পাড়ে গিয়ে বুরাক মনটি বসিয়ে ইনসুর নাম ধরে ডাকল ৩-৪ বার, কিন্তু ইনসুর কোনো জবাব পেল না। বুরাক বলল। এখানেও তো নেই। একবারও কি ওর বান্ধবীর বাসায় গিয়ে দেখবো? হ্যাঁ ভাইয়া, একবার গিয়ে দেখা হলে ভালো হয়। ততক্ষণে মনটি মোবাইলের টর্চ অন করে ফেলল। চারপাশে টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো পুকুরে সে কিছু দেখছে। টর্চ আবার পুকুরের দিকে দেখার সাথে তার চোখ কপালে উঠে গেল। পুকুরের পানি লাল হয়ে আছে, আর পাশে কেউ একজন পড়ে আছে। দূর থেকে চেহারা বোঝা যাচ্ছে না। মনটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আব্বু, ওদিকে দেখো। মন্টির কথা শুনে বুরাক আর বসির পুকুরের দিকে তাকালো। তারা দেখে ভয় পেয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুরাক বুঝে গেল মানুষটা ইনসু। সাথে সাথে বুরাক বা পাশ মোচড় দিয়ে উঠল। বুরাক ইনসু বলে চিল্লিয়ে দৌড়ে গেল। মন্টি আর বসিরও পেছনে দৌড়ে গেল। বুরাক হাঁটু কেড়ে বসে ইনসুর মাথা তার পায়ের ওপর রেখে চিৎকার করে কেঁদে উঠল। ইনসু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মন্টি বসির পাগলের মতো ইনসুকে ডাকতে লাগলো। মন্টি দ্রুত এসে বুরাককে সরিয়ে ইনসুকে কোলে তুলে নিল। তিনজন মিলে ইনসুকে নিয়ে দ্রুত হসপিটালের জন্য রওনা দিল। মন্টি যাওয়ার পথে সাহিবাকে কল দিয়ে বলে দিয়েছে সব। এক মুহূর্ত কেউ অপেক্ষা করেনি। সাফিয়া শুধু তার শাশুড়ি আর আলবিকে নিয়ে বাসায় রইল। উমাইর আর সাহিবা রওনা দিল হসপিটালের জন্য। হসপিটালে পৌঁছাবার সাথে সাথে ডাক্তাররা ইনসুকে দেখে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে চলে গেল। ইনসুর হার্টবিট চেক করে পেয়েছে, কিন্তু ডাক্তার সিউরিটি দিতে পারছে না বাঁচবে কিনা। সবাই মনমরা হয়ে বসে ফুপিয়ে কাঁদছে। উমায়ের মাটিতে বসে পাগলের মতো কাঁদছে। সাহিবা সামলিয়ে রেখেছে উমায়েরকে। হসপিটালের ফর্মালিটি পূরণ করে বুরাক এসে দেখি উমায়ের কাছে। উমায়ের কাছে সে হাঁটু কেড়ে বসে বলল। কাঁদছো কেন? মেয়ে ঠিক হয়ে যাবে। উমায়ের বুরাককে বুকের উপর
ঝাঁপিয়ে পড়ে মুখ গুজে চিৎকার করে কাঁদতে লাগলো। সাহিবা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম ও তার বাবা মা আসলো। সবার চিন্তায় মাথা ফেঁকে যাচ্ছে। রাত 11টার দিকে ইঞ্চুর অপারেশন শেষ হলো। ডাক্তার বের হতেই সবাই ঘিরে ধরল ডাক্তারকে। ডাক্তার সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল, দেখুন, আপনারা শান্ত হন। আমরা অপারেশন করে দিয়েছি। পেশেন্টের মাথায় খুব জোরে কিছুর আঘাত লেগেছে। আমার দেখে মনে হচ্ছে পাথরের আঘাত, কিন্তু অবাক করার বিষয় সে এখনো বেঁচে আছে। এমনিতে এমন হলে বেশিরভাগ মানুষ মারা যায়। যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান না ফিরছে আমরা কিছুই বলতে পারছি না। সব আল্লাহ তাআলার হাতে। বলেই ডাক্তার চলে গেল। সবার টেনশন আরও বেড়ে গেল। যদি জ্ঞান না ফিরে, সেদিন রাতে ইনসুর জ্ঞান ফিরেনি। পরের দিন একবার চোখ খুলে সবার দিকে চোখ বুলিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সেদিন থেকে 1 সপ্তাহ পর ইনসুর জ্ঞান ফিরে। চোখ খুলে সে সর্বপ্রথম উমায়েরকে দেখে। উমায়ের তার বেডের পাশের চেয়ারে বসে আপেল কাটছিল। ইনসু কিছুক্ষণ তাকিয়ে রইল। সে চিনতে পারছে না মানুষটাকে। উমায়ের হঠাৎ ইনসুর দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আপেলের প্লেটটা পাশে রেখে বলল, আম্মু, তুমি উঠেছো? ইনসু প্রকুচকে তাকিয়ে রইল। উমায়ের দ্রুত বাহিরে গিয়ে বুড়াককে খুঁজতে লাগলো। বুড়া কালভিকে নিয়ে বাহিরে গিয়েছে চকলেট কিনতে। ফিরে সে শুনল ইনসুর জ্ঞান ফিরেছে। দ্রুত ইনসুর কেবিনে আসলো। ইনসু বোকার মতো শুধু তাদের দিকে তাকাচ্ছে। কাউকে চিনতে পারছে না সে। আস্তে আস্তে বলল, আপনারা কে? আর চিৎকার চেঁচামেচি করছেন কেন? বুড়াক আর উমায়ের যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আবার ইনসুর দিকে তাকালো। উমায়ের ফাঁকা ঢোক গিলে বলল, ইনসু, কি বলছো তুমি? আমি তোমার আম্মু, আর উনি হচ্ছেন তোমার আব্বু। ইনসু প্রকুচকে বলল, কি? কখনো না, আমি তো আপনাদের চিনি না। বুড়াকে কথা শুনে দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার এসে উমায়েরকে দেখে বুড়াকে বলল, ইনসুর মাথায় আঘাত লাগার কারণে হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। ইনসুর জ্ঞান ফিরেছে শুনে বাড়ি থেকে সবাই চলে আসলো। কিন্তু ইনসু বারবার একই কথা বলছে, সে কাউকে চিনে না। একসময় সবার চিৎকার চেঁচামেচি আর নানান ধরনের কথার কারণে ইনসুর প্যানিক অ্যাটাক হয়। সে বিছানা ছেড়ে নেমে দৌড়ে ক্যাবিন থেকে বেরিয়ে যায়। পুরো হসপিটাল ঘুরে শুধু একটাই কথা বলে, সে কাউকে চিনে না। তখনই আরফি হসপিটালে গেট দিয়ে প্রবেশ করে। ইনসুকে দাঁড়িয়ে মাথা ধরে কাঁদতে দেখে আরফিকে দৌড়ে যায়। ইনসুকে বুকের সাথে জড়িয়ে ধরে আরফি কাঁদতে থাকে। ইনসু কিছুক্ষণ তপ্তা খেয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ তার মনে হলো সেই মানুষটাকে চিনে না। আরফিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কে আপনি? কেন আমার পিছনে পড়ে আছেন আপনারা? বুঝতে পারছেন না আমি আপনাদের চিনি না? আরফি অবাক হয়ে তাকিয়ে রইল ইনসুর দিকে। দুটো নার্স দ্রুতই সে ইনসুকে ধরল। ডাক্তার এসে ইনসুকে হাই ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। 5 মিনিটের মধ্যে ইনসু ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ডাক্তার সাথে সাথে ইনসু আর একবার এক্স রে করিয়ে দেখল। ডাক্তার এক্স রে চেক করে বুড়াককে বলল, ইনসুর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। সবার মাথায় যেন আকাশ ভেঙে বলল। সাহিবা ইনসুকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমন কিছু হবে তাদের জীবনে কেউ আজ পর্যন্ত কল্পনাও করতে পারেনি। পরের দিন ইনসুর জ্ঞান ফিরতেই ডাক্তার এক এক করে সবাইকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু না, ইনসু মানতে নারাজ। এইটা তার পরিবার। অবশেষে মন্টি মোবাইলে তার পুরো পরিবারের ছবি দেখালো ইনসুর সাথে। ইনসু তখনও বিশ্বাস করছিল না, কিন্তু বুড়াক আর উমায়ের কান্না দেখে সে বিশ্বাস করতে বাধ্য হলো এইটা তার পরিবার। কিন্তু আরফিকে দেখলে ইনসুর প্যানিক অ্যাটাক হতো। সে অকারণে ভয় পেত আরফিকে দেখে, যার ফলে আরফি বাধ্য হয় ইনসুর থেকে দূরে থাকার জন্য। আরও 3 দিন হসপিটালে থাকার পর ইনসুকে বাসায় নিয়ে আসা হয়। বুড়াক আরফিকে রিকোয়েস্ট করে ইনসুর কাছে আসতে না। ধীরে ধীরে তারা চেষ্টা করবে ইনসুকে মনে করানোর। তাই আরফি ফিরে চলে যায় ঢাকা আর পুলিশের কাজ শুরু করে। 2 বছর অপেক্ষা করার পর
আরফি আর সহ্য হয় না, তাই সে 2 বছর পর আবার ফিরে আসে। ইনসু তখন বাগানে দৌড়াদৌড়ি করছিল আলফির সাথে। আরফি মেইন দরজা দিয়ে প্রবেশ করতেই ইনসু হা হয়ে পা থেকে মাথা পর্যন্ত আরফিকে দেখল। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে কালো সানগ্লাস, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। 2 বছর পর আরফি ইনসুকে দেখে তাকিয়ে রইল। ইনসু আরফিকে হসপিটালে দেখছিল, ভুলে গিয়েছিল। এই 2 বছর ইনসু এগিয়ে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, কাকে চাই? আরফি আড়ালে চোখের পানি মুছে বলল, বুরাক স্যারের সাথে দেখা করতে এসেছি। আপু ভেতরে আসুন আমার সাথে। সেদিন আরফি বুরাককে বলে সে ডিউটি ছেড়ে এসেছে। যত পর্যন্ত ইনসুর জ্ঞান না ফিরবে বা ইনসু তাকে আবার নতুন করে ভালো না বাসবে, সে যাবে না এইখান থেকে। বুরাক তখন এক মুহূর্ত ভাবেনি, রাজি হয়ে যায়। কারণ সে জানে ইনসুকে আরফির মতো করে আর কেউ এত ভালোবাসতে পারবে না। বুরাক ইনসুকে দেখে আরফির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, আজ থেকে আরফি তার বডিগার্ড। সেদিন থেকে শুরু হয় আর একদিন বডিগার্ড ও তার ম্যামের প্রেম কাহিনী।